আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো অনেক দিন পর আবার নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। আজকে মেবি আমি প্রথমবার তোমাদের সামনে ক্লাস নিতে সামনাসামনি ক্লাস নিতে আসছি। আমার ফেস রিভিল করে, এতদিন পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে বসে পড়াইছি, এখন ফার্স্ট টাইম আমি বোর্ডের সামনে ক্লাস নিতে আসলাম। আমি একটু নার্ভাস প্লাস একটু এক্সাইটেড, নতুন চ্যাপ্টার পড়ব প্লাস প্রথমবার তোমাদের সামনে যেহেতু আসছি। সো প্যারা নেই, শুরু করি আস্তে আস্তে। ওকে, তো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 7 নম্বর অধ্যায়, নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের 7 নম্বর অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। ওকে, তো তোমাদের সাথে আছি আগের মতোই, আমি আবির মোহাম্মদ। তো চলো শুরু করা যাক। ওকে, প্রথমে কি আছে দেখি। প্রথমে আছে যোজনী, যোজ্যতা বা যোগমূলক। আচ্ছা, টপিক শুরু করার আগে একটা স্টোরি বলি। স্টোরিটা সবাই জানো যে অনেক বছর আগে একজন বৃদ্ধ লোক ছিল না? তো বৃদ্ধ লোক ছিল, তখন সে মৃত্যুসজ্জায় তার সব সন্তানকে ডেকে বললেন যে, প্রত্যেকের হাতে একটা লাঠি দিয়েছিলেন, তো লাঠি দিয়ে বললেন যে তোমরা ভেঙে দেখো এই লাঠিটাকে। তো সবাই খুব স্বাভাবিকভাবে লাঠিটাকে ভেঙে ফেলে, বাট একটু পর সে বলে সবগুলো লাঠি তার কাছে দিতে বলে একটা একটা করে। তখন যেই 7-8টা যে সবগুলো ছেলে ছিল তাদের হাত থেকে লাঠি নিয়ে সব একসাথে বাঁধে, তারপর প্রত্যেককে দেয় যে এই লাঠিটা এখন ভেঙে দেখাও বা এই লাঠির মুঠিটা এখন ভেঙে দেখাও। তখন কেউই পারে না। সরি, আজান দিয়েছিল এই জন্য একটু ব্রেক নিচ্ছি, তোমরা হয়তো দেখতে পাবো না কারণ এটা তো কাট করে দেওয়া হবে। আচ্ছা, তো ছেলেরা ভাঙতে পারে না, তো এ থেকে সে একটা শিক্ষা দেয়, যে একটা নীতি বাক্য শিক্ষা দেয় যে তুমি যখন একসাথে থাকবা, তোমার বন্ডিং যখন ভালো থাকবে বা অনেক একসাথে বন্ধন তৈরি করে থাকবা, তখন তোমার স্ট্রেংথটা বেশি থাকবে, তোমার শক্তিটা বেশি থাকবে। এটা তোমরা তোমাদের রিয়েল লাইফে অনেক সময় দেখো যে সময় তোমার অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে থাকো বা তোমাদের ফ্রেন্ড সার্কেলের বন্ডিংটা অনেক বেশি থাকে, তখন কিন্তু আশেপাশে কেউ এসে তোমাকে অ্যাটাক করতে ভয় পায় বা অন্য স্কুলের কেউ এসে তোমাদেরকে অ্যাটাক করতে ভয় পায়। বাট তুমি যখন একা থাকো বা তোমার ফ্রেন্ডদের সাথে বন্ডিং ভালো থাকে না বা তোমার কোনো এরকম ফ্রেন্ড সার্কেল থাকে না, তখন কিন্তু তোমাকে আক্রমণ করাটা সহজ হয় বা তোমাকে বুলিং করা যাই বলো, এটুকুগুলো কিন্তু সহজ হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে বন্ড তৈরি করে, একসাথে বন্ধন তৈরি করে থাকলে বা একসাথে ইউনিটি থাকলে নিজেদের ভিতর, সেক্ষেত্রে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যায় আমাদের রিয়েল লাইফেও। তো কেমিস্ট্রির ক্ষেত্রে এটা কিভাবে প্রযোজ্য সবগুলি আমরা আস্তে আস্তে দেখবো। আমাদের এই অধ্যায় কাজই তো রাসায়নিক বন্ধন নিয়ে, তাই না? ওকে, এরপরে কি আছে দেখি, চলো। এরপরে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা হচ্ছে ব্রিটেনের রানীর যে মুকুটটা, এই মুকুটটার উপর পৃথিবীর সবচেয়ে বড় হীরা বা ডায়মন্ড আছে, যেটা নাম হচ্ছে কোহিনূর, যেটা ওরা আমাদের ভারতবর্ষে যে সময় শাসন করছিল ওই সময় চুরি করে নিয়ে গেছিল। যাই হোক, তো এই যে হীরাটা আছে, এই যে ডায়মন্ড, শুধু এই হীরাটা না, যে কোনো হীরার কথাই বলি না কেন, আমি যদি তোমাদেরকে এখন কথা বলি যে এই হীরা আর কয়লা একই জিনিস, তোমরা কি বিশ্বাস করবা? অবশ্যই করবা না, বাট এটা সম্ভব। এই যে হীরা এবং কয়লা, ভিতরের জিনিস সম্পূর্ণ এক, বাট একটু স্ট্রাকচারে ডিফারেন্ট আছে। এই যে কয়লা, এটা হচ্ছে কার্বন, আর ডায়মন্ড বা হীরা ওইটা হচ্ছে কার্বন, দুইটাই সম্পূর্ণ সেম জিনিস। এগুলোর ব্যাপারে এরকম ইন্টারেস্টিং জিনিসের ব্যাপারে জানবো। তারপর কি আছে দেখি। ওকে, যায় না কেন ওকে, এই জায়গায় এটার ব্যাপারে একটা মিম আছে যে ইয়োর ড্যাডস বিন আন্ডার এ লট অফ প্রেশার লিটারালি। সো হীরা কীভাবে তৈরি হয়, কার্বন থেকে হীরা কীভাবে তৈরি হয়, একটা প্রেশারের মাধ্যমে তৈরি হয় বা খুব বেশি প্রেশারের ভিতর দিয়ে যায়, তখন এই যে কার্বন থেকে যে ডায়মন্ডে পরিণত হয়। এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত জানবো, প্যারা নেই। ওকে, তারপর এই যে ওয়াটার মলিকুলের ব্যাপারে আছে, যে তোমরা অনেকেই জানো শেয়ারিং ইজ কেয়ারিং। তো কোনো কিছু শেয়ার করা মানে হচ্ছে তাকে কেয়ার করা বোঝে। তো এই কেমিক্যাল বন্ডের ক্ষেত্রেও এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে সবগুলোর ব্যাপারেই আমরা জানবো এই ক্লাসে। ওকে, তারপরে এখানে একটা কার্টুন আছে, নন পোলার কোভালেন্ট বন্ড এবং পোলার কোভালেন্ট বন্ড। এটা লেখাটা মেবি দেখা যাচ্ছে না, এখানে লেখা হচ্ছে পোলার কোভালেন্ট বন্ড আর এখানে লেখা আছে নন পোলার কোভালেন্ট বন্ড। তো এটার ব্যাপারে কার্টুন আছে, কার্টুন দিয়ে না, কার্টুন জাস্ট ইন্টারেস্ট ফিল করানোর জন্য বলছি। এগুলোর ব্যাপারে বিস্তারিত পরবর্তী স্লাইডগুলোতে আছে। এখন মেবি আমাদের আসল পড়াশোনা শুরু। ওকে, তো প্রথম আমাদের যে টপিক সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি? তো বইতে যে সংজ্ঞাটা আছে ওইটা একটু দেখি। সংজ্ঞায় কি লেখা আছে আসো পড়ি, যে কোনো মৌলের পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তর বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে তাদের যোজ্যতা ইলেকট্রন বলে। এতটুকু পড়ার পর আশা করি তোমরা বুঝে গেছো, কারণ তোমাদের একেবারে প্রথম থেকে যেহেতু আমি পড়াই আসছি, তো যোজ্যতা ইলেকট্রন কি বোঝার কথা, যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব বা যখন কোনো মৌলের ব্যাপারে পড়াশোনা করতে যাব তখন কি করি, আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করি না? তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে বা একেবারে লাস্টের কক্ষপথে যেই কয়টা ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় থাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। ওকে, তো এখন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণটা কোথায় আসে না কেন? ওকে,
তো আমাদের কাছে দুইটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস আছে, একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে সোডিয়াম। তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, দেখো এই যে সর্বশেষ কক্ষপথে এর কয়টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 এবং 7। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তার মানে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। এখন দেখো সোডিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, তার মানে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কিন্তু 1। আশা করি এতটুকু বুঝছো। যোজ্যতা ইলেকট্রন কেন পড়লাম আমরা, এটা আমাদের খুব কাজে লাগবে না, বাট যেইটা কাজে লাগবে সেটা হচ্ছে যোজনী, এবং যোজনী বোঝার জন্য যোজ্যতা ইলেকট্রন এই টপিকটা আমাদের বুঝতে হবে। আশা করি এটা বুঝছো। আবার একটু মাথায় নিয়ে নাও যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে সেটা সর্বশেষ কক্ষপথে যেই কয়টা ইলেকট্রন থাকে, সর্বশেষ কক্ষপথে যেই কয়টা ইলেকট্রন থাকে সেইটা কি বলা হয় থাকে? যোজ্যতা ইলেকট্রন, ওকে, বা ভ্যালেন্স ইলেকট্রন, ইংলিশে বললে ভ্যালেন্স ইলেকট্রন। আশা করি এতটুকু তোমরা বুঝছো। এরপরে নেক্সট টপিকে চলে যাই। ওকে, এই যে ভ্যালেন্স ইলেকট্রনের ব্যাপারে একটা হচ্ছে অ্যানিমেশন দেওয়া আছে। সো এই যে সর্বশেষ যে কক্ষপথটা আছে, সর্বশেষ কক্ষপথটাকে বলা হয় থাকে ভ্যালেন্স শেল, এবং সর্বশেষ কক্ষপথে যেটা কয়টা ইলেকট্রন আছে তাদেরকে বলা হয় থাকে ভ্যালেন্স ইলেকট্রন। ওকে ওকে, নেক্সট টপিকে যাই আমরা। Where is my next topic? Go. ওকে ওকে, এখন হচ্ছে যোজ্যতা ইলেকট্রন কিভাবে বের করা যায়। আমরা এর আগের অধ্যায়ে যে সময় পড়ছিলাম যে পর্যায় সারণী, অধ্যায়টা যে সময় পড়ছিলাম তখন কি করছিলাম, যে পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান, যে পর্যায় সারণীতে কোন জায়গায় অবস্থান করে ওইটা জানার মাধ্যমে আমরা বের করে ফেলছি যে মৌলের বিভিন্ন বৈশিষ্ট্যের ব্যাপারে ধারণা করে ফেলছি। তোমরা যারা ক্লাসটা দেখছো তারা হয়তো ভালোভাবে জানো, বা যারা নিজেরা পড়ছো তারা হয়তো ভালোভাবে জানো যে পর্যায় সারণীতে, শুধুমাত্র পর্যায় সারণীতে কোন জায়গায় অবস্থান করে এইটা জানলেই ওই মৌলের ব্যাপারে ম্যাক্সিমাম কথাই জানা হয়ে যায়। ওই মৌলের বৈশিষ্ট্য কি, কীরকম কী করে, ম্যাক্সিমাম জিনিসই জানা হয়ে যায়। তো যোজ্যতা ইলেকট্রন এটাও যেহেতু মৌলের একটা বৈশিষ্ট্য, সো এটা হচ্ছে পর্যায় সারণী দিয়ে জানার কথা। তো পর্যায় সারণী দিয়ে কিভাবে জানবো সেইটা দেখি। আমাদের বইতে কি লেখা আছে যে প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাস না করে শুধুমাত্র মৌলের গ্রুপ সংখ্যা জানার মাধ্যমেই যোজ্যতা ইলেকট্রন বের করা যায়। মৌলের গ্রুপ সংখ্যা জানার মাধ্যমে কত নাম্বার গ্রুপে, পর্যায় সারণীতে কত নাম্বার গ্রুপে একটা মৌল অবস্থিত সেটা জানার মাধ্যমেই তার যোজ্যতা ইলেকট্রন বের করা যায়। কিভাবে বের করব, এই হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণী দিয়ে কিভাবে বের করব, চলো বের করি। ওকে, যেমন গ্রুপ 1 এবং 2 এর জন্য গ্রুপ সংখ্যাই হচ্ছে তাদের যোজ্যতা ইলেকট্রন শাখা। দেখো গ্রুপ 1 এবং 2 এর কথা চিন্তা করো, এই যে গ্রুপ 1 এবং 2, এই যে ধাতুর গ্রুপ, যে গ্রুপ 1 এবং 2, 1 এবং 2 এর ক্ষেত্রে কি হয় যে এই মৌলগুলোর ক্ষেত্রে, প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে গ্রুপ 1 এবং 2 এর ক্ষেত্রে যতগুলো মৌল আছে তাদের গ্রুপ সংখ্যা হচ্ছে তাদের যোজ্যতা ইলেকট্রন শাখা। তার মানে গ্রুপ 1 এ যারা আছে তার মানে তাদের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। একটু আগে যে উদাহরণটা দেখছিলাম সেটা কি সোডিয়াম। দেখো সোডিয়াম কয় নম্বর গ্রুপে? 1 নম্বর গ্রুপে। তার মানে ওর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এখন এই ক্ষেত্রে যদি চিন্তা করো গ্রুপ 2 এর ক্ষেত্রে, গ্রুপ 2 এর যে কোনো ধাতুকে তুমি যদি নাও, ধরো ম্যাগনেসিয়ামকে নিলাম, তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে, ওর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন। কারণ আমরা জানি গ্রুপ 1 এবং 2 এর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তাদের গ্রুপ সংখ্যা, বা গ্রুপ সংখ্যা হচ্ছে তাদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, বা ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। ওকে, তো 1 এবং 2 এর ক্ষেত্রে জানলাম। এরপর হচ্ছে এইগুলোর ব্যাপারে জানি। আর হচ্ছে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, এই যে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত এইগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা থেকে 10 বিয়োগ করে যে ফলাফল পাওয়া যায় সেটি হচ্ছে তাদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। ব্যাপারটা কিরকম, ধরো এইটার কথা চিন্তা করে যে অ্যালুমিনিয়াম কত নম্বর গ্রুপ অবস্থিত? 13 নম্বর গ্রুপে অবস্থিত। তো এই সূত্র অনুযায়ী যদি চিন্তা করি আমরা, সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে? 13 - 10 মানে 3। অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকবে। এই ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে যদি তুমি দেখো সবগুলোর ক্ষেত্রে সেম। তো এইটা মনে রাখার চেষ্টা করবো যে 13 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা আমি পেয়ে যাব। আশা করি এতটুকু তোমরা বুঝছো। ওকে, এরপর হচ্ছে নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা। এইটা একেবারে মানে মাথার ভিতর ঢুকাই নেবা, যোজনী বা যোজ্যতা তোমার বোঝা লাগবেই। একটা কথা বলি, তুমি যদি আমার কাছ থেকে বা এই ক্লাস দেখার পর যোজনীর টপিকটা না বুঝো, এই ক্লাসের যে কোনো টপিক না বুঝো প্রবলেম নেই, বাট যোজনী টপিকটা যদি না বুঝো, আর রাসায়নিক বন্ধন, যোজনী এবং রাসায়নিক বন্ধন এই দুইটা টপিক যদি না বুঝো, প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি তোমাকে অন্য কোনো জায়গা থেকে ক্লাস দেখে বুঝে নেবা। কারণ হচ্ছে কেমিস্ট্রির বলতে গেলে মেইন জিনিস হচ্ছে এটা, যোজনী পড়া। যোজনী আসলে মেইন জিনিস হচ্ছে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধনটা ভালোভাবে বোঝা, এবং রাসায়নিক বন্ধনটা ভালোভাবে বোঝার জন্য তোমাদের যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা। সো এই দুইটা টপিক যদি
কোনোভাবে আমার কাছ থেকে না বুঝো, অবশ্যই তোমার ভাইয়ের কাছ থেকে বলো, তোমাদের টিউটারের কাছ থেকে বলো, বা অন্য যে কোনো স্যারের কাছ থেকে বলো, বা ইউটিউবে ফ্রি ক্লাস দেখে বলো, ওইখান থেকে বুঝি না, নাহলে কিন্তু বড় ধরনের প্রবলেমে পড়বা। কারণ তোমরা যখন আরও পরবর্তী ক্লাসে যাবো তখন হচ্ছে তোমাদের আলাদা একটা সাবজেক্ট থাকবে, যেটা হচ্ছে কেমিস্ট্রি, সায়েন্স, আর্টস, কমার্স যখন আলাদাভাবে নিবা। তো এই কেমিস্ট্রির মেইন ভিত্তি হচ্ছে যে রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বিক্রিয়া বলো, যেটাই বলো। রাসায়নিক বিক্রিয়া আলাদা জিনিস, রাসায়নিক বিক্রিয়া গঠিত হয় রাসায়নিক বন্ধন, ভাঙা এবং গড়ার মাধ্যমে। সবগুলোর ব্যাপারেই আমরা ফিউচারের অধ্যায়গুলোতে একটু একটু করে জানবো। ওকে, আমরা আমাদের টপিকে ফেরত আসি, যোজনী বা যোজ্যতা, ভ্যালেন্সি। তো সংজ্ঞাটা কি দেওয়া আছে সেটা বলি, যে অণু গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে যোজনী। আবার ভালোভাবে মাথায় ঢোকায় না, এইটা একেবারে মুখস্থ করে নাও, যে অণু গঠনের সময় এখানে কিন্তু পরমাণু বলা হয় না, অণু গঠনের সময় পরমাণুকে যে কোনো একই ধরনের একটা যে কোনো পরমাণুর কথা বলছি, যে মৌলগুলোর ক্ষেত্রে মৌলের একটা পরমাণু, তো 2-3টা পরমাণু একসাথে মিলিত হয় অণু গঠন করে। সেক্ষেত্রে বলছে অণু গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণুর যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা বা ভ্যালেন্সি। আবার বলছি, অণু গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর অন্য একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, রিপিট, যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেইটাই হচ্ছে যোজনী বা যোজ্যতা। তো এটা কিভাবে বুঝবো, আসো একটা উদাহরণ দিয়ে বোঝাবো। এটা সেটা হচ্ছে লবণের উদাহরণ। এটা হচ্ছে সাগরের পাড় থেকে যে লবণ সংগ্রহ করে সেইভাবে। তোমরা অনেকেই ভাবো যে লবণ হচ্ছে ফ্যাক্টরিতে মেবি উৎপাদন করা হয়, এইভাবে না। এরকম সাগর থেকে লবণ সংগ্রহ করা হয় এবং তারপর হচ্ছে ফ্যাক্টরিতে নিয়ে এটাকে রিফাইন করা হয় আসলে, তারপর প্যাকেটজাত করে আমাদের কাছে আসে। তো এইটার সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম এবং ক্লোরিন একসাথে মিলিত হয় হচ্ছে এই যে আমাদের যে খাবার লবণ, সেটা গঠন করে। তো এই খাবার লবণ সোডিয়াম দিয়ে আমরা আসলে বুঝবো যোজনী বা যোজ্যতা ব্যাপারটা কিরকম। তো এই উদাহরণটা একটু আগে যেটা দেখছি আমরা, এটা হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। এবং এই দেখো এখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। তো যে কোনো কেমিস্ট্রির ক্ষেত্রে বা রসায়নের ক্ষেত্রে যে কোনো পরমাণু বা অনুগঠনের সময়, অনুগঠনের সময় ব্যাপারটা কিরকম হয়, যে ওর সর্বশেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন যদি কম থাকে তাহলে কি করে, অন্যের কাছ থেকে ইলেকট্রনটা আনতে চায়। আবার সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র একটা বা 2টি ইলেকট্রন বা খুব কম সংখ্যক ইলেকট্রন যদি থাকে, কেন ছাড়ে এটারও রুল আছে, এটা বলছি, জাস্ট এতটুকু জেনে রাখো, ছেড়ে দেয়। তো ইলেকট্রন যখন সর্বশেষ কক্ষপথে খুব কম সংখ্যক ইলেকট্রন থাকে, তখন কি করে, ওই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে মুক্ত হতে চায়, ডাইমুক্ত হতে চায়। তো এই যে ইলেকট্রনটা ছেড়ে দেয় এবং যার একটা ইলেকট্রনের ঘাটতি আছে ও ইলেকট্রনটা গ্রহণ করে এবং এইভাবেই একটা বন্ধন গঠন করে। তো NaCl বা সোডিয়াম ক্লোরাইড, একটু যে লবণের উদাহরণ দিলাম, লবণটা কিভাবে গঠিত হয়, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে সোডিয়াম। কিভাবে বন্ধনটা গঠন করবে, ও সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা ছেড়ে দিবে, আর এবং ক্লোরিন কি করবে, ক্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করবে এবং এটার মাধ্যমে একটা বন্ধন গঠন করবে। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া যোজনীর ব্যাপারটা কিভাবে আসলো, যোজনী কিভাবে বুঝবে, এই জায়গা থেকে আমরা যোজনী কিভাবে বুঝবো। এই যে যুক্ত হওয়ার ক্ষমতা, এইটা হচ্ছে যোজনী। দেখো ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ওর যোজনী 1, এবং ও একটা ইলেকট্রন বর্জন করছে, তার মানে ওর যোজনী 1। তো এইভাবে মনে রাখতে পারো, আমি সবসময় যোজনীকে মনে রাখতাম হাত দিয়ে। তো ও যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারছে, তার মানে ওর হাত একটা, আবার ও একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারছে, তার মানে ওর হাত একটা, এবং ওরা হচ্ছে একটা হাত, ওর একটা হাত, ওর একটা হাত, এইভাবে ওরা বন্ধন গঠন করছে। হাত থিওরি দিয়ে আরো অনেকগুলো উদাহরণ দেখাবো, তখন হয়তো তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে এতটুকু বুঝছো যে অণু গঠনের সময় 2টা পরমাণু, একটা ক্লোরিন পরমাণু, একটা সোডিয়াম পরমাণু একসাথে মিলিত হয়, ক্লোরিন পরমাণু, সোডিয়াম পরমাণু একসাথে মিলিত হয় অণু গঠনের সময়। নতুন একটা অণু গঠনের সময় যে ক্ষমতা, যুক্ত হওয়ার যে ক্ষমতা, যুক্ত হওয়ার ক্ষমতা কি দিয়ে বোঝায়, ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ক্ষমতা দিয়ে। তো একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ওর যোজনী 1, একটা ইলেকট্রন বর্জন করছে এবং ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ওর যোজনী 1, ওরও যোজনী 1। আশা করি এতটুকু বুঝছো। এরপরে কি আছে দেখি, এই তো অ্যানিমেশনটা এখানে আছে, আবার একটু দেখাই। ওকে, এই দেখো ও একটা ইলেকট্রন ছেড়ে দিছে এবং এই একটা ইলেকট্রন গ্রহণ করছে। তো এইভাবে হচ্ছে এই যে অণুটা এটা গঠিত হয়েছে। আশা করি এতটুকু বুঝছো। তো সোডিয়াম ক্লোরাইডকে এইভাবে প্রকাশ করি, Na+Cl-। Na+ কেন লিখি, দেখো এইখানে সোডিয়াম পরমাণুটা যখন সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, তো এই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ধরে ছেড়ে দিলাম, ও কোথায় গেল, কেমনে গেল, ধরো ক্লোরিন এখানে নাই, চিন্তা করো ক্লোরিন এখানে নাই, ক্লোরিন আমাদের আউট অফ দ্য টপিক, 3rd পারসন, আমরা শুধু সোডিয়াম নিয়ে চিন্তা করি। তো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন কি হবে, ধরো ছেড়ে দিল,
অন্য কোথাও চলে গেছে, এই পাশে আমরা না দেখি। তো সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, একটা ইলেকট্রন যখন চলে গেছে, আমরা জানি পরমাণুর ক্ষেত্রে কি ঘটে, যে সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। তো যখন সমান সংখ্যক মানে পরমাণুর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে, তার মানে একটা আরেকটাকে নিউট্রাল করে দেয়, একটা আরেকটাকে অপোজ করে দেয়। তো এক্ষেত্রে কি হয়, পরমাণুটা একটা কি বলে কি অবস্থায় থাকে, নিউট্রাল অবস্থায় থাকে। বাট যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন কি হলো, ওর পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেল। আবার বলছি, ধরো এইখানে লেটস সে এখানে 5টা প্রোটন আছে, তার মানে 5টা পজিটিভ চার্জ আছে, এবং স্বাভাবিক অবস্থায় এখানে 5টা ইলেকট্রন আছে, তার মানে 5টা নেগেটিভ চার্জ আছে। সো তারা কি থাকবে, সমান সমান, এইদিকেও সমান সমান টানবে, এদিকেও সমান সমান টানবে। এখানে টানাটানির ব্যাপার নেই, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম। ওকে, এখন দেখো একটা ইলেকট্রন যখন ছেড়ে দিবে, একটা ইলেকট্রন যখন চলে যাবে, তখন কি পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে যাবে না? একটু আগে যেটা বলছিলাম যে ধরো 5টা আছে 5টা আছে, সো ইলেকট্রন যখন একটা চলে গেল, তার মানে নেগেটিভ চার্জের সংখ্যা কমে গেল, পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেল, একটা পজিটিভ চার্জ বেশি। এই জন্য এই অবস্থাটাকে, এই যে ছেড়ে দিল একটা ইলেকট্রন ছেড়ে দিল, এই অবস্থাটাকে Na+ এইভাবে প্রকাশ করা হয়, Na+ এইভাবে প্রকাশ করা হয়। এই যে এই অবস্থাটাকে Na+, সোডিয়াম প্লাস এইভাবে প্রকাশ করা হয়। এই যে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার অবস্থা, কারণ কি, ওর একটা পজিটিভ চার্জ প্লাস চার্জ বেশি আছে। তো এইটাকে এইভাবে মনে রাখতে পারো যে ও হচ্ছে বেশি ধনী মানুষ, এই জন্য হচ্ছে ও দান করে দিছে, এই জন্য হচ্ছে ও পজিটিভ বা প্লাস। এখন আসি আমাদের সোডিয়াম বাদ, আমাদের টপিকের বাইরে, সোডিয়াম শেষ, সোডিয়াম টপিক শেষ। এখন হচ্ছে আমরা ক্লোরিনের কথা চিন্তা করি। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন ছিল, ও একটা ইলেকট্রন গ্রহণ করছে। কোন জায়গা থেকে গ্রহণ করছে আমরা জানি না। এখন ধরো বন্ধন গঠন করার প্রক্রিয়া নাই, অন্য কোনোভাবে গ্রহণ করছে, তার মানে কি, তার মানে এখানে নেগেটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে, এখানে নেগেটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে। ধরো এখানে 5টা প্রোটন আছে, 5টা ইলেকট্রন আছে, তো সমান সমান আছে, নিউট্রাল অবস্থায় আছে। বাট একটা ইলেকট্রন যখন অতিরিক্ত আসছে, তার মানে একটা নেগেটিভ চার্জ অতিরিক্ত আসছে, তার মানে এই অবস্থাটাকে আমরা বলি Cl-, তার মানে একটা নেগেটিভ চার্জ বেশি আছে। আশা করি এতটুকু বুঝছো। ওকে, তো এখন একটু আগে যেটা দেখাইলাম, কই ইরেজার কই, হাঁপাই গেছি আমি একেবারে। লেজার পয়েন্ট, ওকে, নেক্সট চলে যাই। ওকে, এইটা এখানে বুঝাইছে যে একটা সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন একসাথে যুক্ত হয়ে সোডিয়াম মানে NaCl গঠন করছে। ওকে, এটাকে ধরো চিত্রের মাধ্যমে এইভাবে প্রকাশ করছে। আমরা কিন্তু সবসময় এইভাবে প্রকাশ করবো, Na+ এবং Cl- একসাথে যুক্ত হয়ে NaCl গঠন করছে। সবসময় তো আমরা পরমাণু আঁকতে পারবো না, কারণ অনেক বিশাল বিশাল পরমাণু আছে, বিশাল বিশাল মানে চিত্রটা তুমি কি করবা, ধরো একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 50টা বা 60টা বা 80টা, তখন কি করবা তুমি, ইলেকট্রন বিন্যাস প্রত্যেকটার ক্ষেত্রে করবা। সেক্ষেত্রে এইভাবেই আমরা লিখবো Na+ এবং Cl-, মানে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে এবং এটা একভাবে মানে একত্রে মিলিত হয় NaCl গঠন করছে। ওকে, এই হয় না কেন? ওকে, এবার আসবে আশা করি। ওকে, এখন আসি আমাদের সবচেয়ে পরিচিত যে উদাহরণ, সেটা হচ্ছে কি, সেইটাই যে অক্সিজেন এবং হাইড্রোজেন। আমরা কি জানি যে পানির রাসায়নিক মানে কি বলে, রাসায়নিকভাবে কি পানিকে কি বলি, H2O, তাই না? H2O মানে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে। তো এইভাবে এটা বন্ধনটা কিভাবে গঠন করে সেটা দেখি। এই হচ্ছে একটা অক্সিজেন পরমাণু। তো এই যে অক্সিজেন পরমাণু, এর দেখো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। এখন এই 2টা ইলেকট্রন দেখো সবগুলো কিন্তু জোড় অবস্থায় আছে, বাট এই 2টা ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে। কেন আছে এগুলো হচ্ছে পরবর্তীতে হয়তো বলবো টাইম পেলে। এখন দেখো সোডিয়াম না তো সরি হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়েছে, হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তো এখন কি হয়, এর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তার মানে ওর একটা ইলেকট্রন দরকার, আরো একটা ইলেকট্রন দরকার। ও কি করবে, এই ইলেকট্রনটার সাথে বন্ধন তৈরি করবে, আরো একটা হাইড্রোজেন এসে এই ইলেকট্রনটার সাথে বন্ধন তৈরি করবে এবং এভাবে H2O গঠিত হবে। এই দেখো একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন একসাথে বন্ধন গঠন করে H2O বা আমাদের অতি পরিচিত যে পানি সেটা তৈরি করছে। অক্সিজেন একটা গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস, তো এই গ্যাস দুইটা একসাথে মিলিত হয় লিকুইড বা তরল পানি তৈরি করে। ওকে, 22 মিনিট কথা বলছি না। ওকে, তো আমরা আগে বলছি যে সব ক্ষেত্রে আমরা হচ্ছে পরমাণুর গঠনে একে একে বুঝাবো না, অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে এইভাবে বুঝাবো। তো এইটার অক্সিজেনটাকে এইভাবে প্রকাশ করা হয়, অক্সিজেন, এই যে অক্সিজেন, এইটা হচ্ছে 2টা জোড় ইলেকট্রন, ওই যে জোড় ইলেকট্রন, ওই যে এইটা হচ্ছে এই যে বন্ধন জোড় ইলেকট্রনটাকে বুঝাইছে যে এইখানে হচ্ছে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এটা হাইড্রোজেনের সাথে এইভাবে বন্ডিং বা বন্ধন গঠন করছে। আশা করি অক্সিজেন এবং হাইড্রোজেনের এই বন্ডিংটা বা পানি কিভাবে গঠিত হয় এটা বুঝছো, পানি বা H2O কিভাবে গঠিত হয় এটা বুঝছো। H2O এনে একটা ভাইরাল ভিডিও আছে H2O। আচ্ছা,
ওকে ওকে, তারপরে একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে NH3 বা অ্যামোনিয়া। এইটা কিভাবে গঠিত? এইটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ না, সবগুলো ইলেকট্রন বিন্যাস দেখানো আছে। তো ইলেকট্রন বিন্যাসের থিওরি তো তোমাদের দেখাইছি, নিয়ম তো দেখাইছি, তোমরা ভালোভাবেই জানো। তো ইলেকট্রন বিন্যাসটা করবা, করার পর দেখবা এইভাবে আসে যে এখানে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে এবং সর্বশেষ কক্ষপথে 1 2 3 4 5 5টা ইলেকট্রন থাকে। এবং এখন দেখো বন্ধনটা কিভাবে গঠিত হয়। এখানে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তার মানে ও আরেকটা ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করবে। তো সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম করবে? এই যে দেখো, নাইট্রোজেনের 3টা বিজোড় ইলেকট্রন ছিল, 3টা বিজোড় ইলেকট্রনের সাথে 3টা হাইড্রোজেন একত্রে মিলিত হয়ে বন্ধন গঠন করছে এবং এভাবেই গঠিত হয়েছে NH3। তো হাত থিওরি দিয়ে এটা কিভাবে বুঝবো যে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3 বা 3টা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে ও 3টা, ওর আমরা চিন্তা করবো ওর 3টা হাত আছে। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে ওর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তার মানে ও আরেকটা ইলেকট্রন নিতে পারবে, আরেকটা ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে চিন্তা করবো হাইড্রোজেনের হাত হচ্ছে 1। তো সেক্ষেত্রে কি হয়েছে? NH3 বা নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে যে 3টা বেজোড় ইলেকট্রন আছে বা নাইট্রোজেনের 3টা হাত আছে, 3টা হাত দিয়ে 3টা হাইড্রোজেনের হাতকে ধরছে। তো হাইড্রোজেনের 1 হাত, এটা তো আমরা জানি। ওকে, আশা করি এটা বুঝছো। ওকে, এটার ব্যাপারে আরো বিস্তারিত বলছি পরবর্তী স্লাইডে। ওকে ওকে, এরপর কি আছে দেখি। ওকে, এইখানে আরেকটা ব্যাপার বলা আছে, এইটা তোমাদের মনে না রাখলেও চলবে, জাস্ট একটু প্যাচ লাগানোর জন্য বলা আছে যে একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা পাওয়া যায়। এটা একটু বুঝে, তার আগে হচ্ছে হাইড্রোজেন, এটা বুঝে। একটি মোলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন অথবা সমতুল্য মানের যাদের যোজনী 1, যেমন ক্লোরিন, সোডিয়াম ইত্যাদি মোলের যত সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটি হচ্ছে তার যোজনী। ব্যাপারটা কিরকম দেখো, হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 বা একটা হাত আছে। তো একটা হাত দিয়ে ও আরেকটা হাতকে ধরতে পারবে। এখন এইটাই বলছে যে কোনো মোলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন অথবা অক্সিজেনের সাথে, হাইড্রোজেন অথবা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। লেটস একটু আগে এমনের উদাহরণ দিছি না? তো নাইট্রোজেনের যোজনী 3 বা 3টা হাত আছে। তো নাইট্রোজেন কয়টা 1 হাত ওলা মৌলকে ধরতে পারবে? 3টা। তো এক্ষেত্রে কি হয়েছিল যে নাইট্রোজেনের 3টা হাতের সাথে হাইড্রোজেনের 3টা হাত মিলিত হয়েছে, হাইড্রোজেনের 3টা হাত মিলিত হয়েছে। তার মানে এইটা দিয়ে বুঝতে পারি যে হাইড্রোজেন যখন গঠিত হয়, তার মানে ওই মৌলটার একটা হাতকে ফিল আপ করে। তার মানে ওই মৌলের যোজনী সংখ্যায় ওইটা, মানে যতটা হাইড্রোজেন যুক্ত হতে পারে, যত সংখ্যক হাইড্রোজেন যুক্ত হতে পারে, এটাই হচ্ছে ওই মৌলের যোজনী। তো নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারছিল? 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত করতে পারছিল, তার মানে নাইট্রোজেনের যোজনী 3। আবার অক্সিজেন, তো পানির ক্ষেত্রে যেটা দেখলাম যে H2O, তা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারছিল? 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারছিল। এই জন্য অক্সিজেনের যোজনী কত? 2। তো এটা হচ্ছে আমরা এইভাবে মনে না রেখে প্রত্যেকটা যোজনী আলাদা আলাদাভাবে পড়বো। ওকে ওকে, ও যোজ্যতা ইলেকট্রন দিয়ে যোজনী সংখ্যা নির্ণয়। যোজ্যতা ইলেকট্রনের ব্যাপার পড়ছি, সেটা দিয়ে যোজনী সংখ্যা কিভাবে নির্ণয় করবো সেটার ব্যাপার এখন জানবো। যে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1 থেকে 4 হলে সেটাই তাদের যোজনী। তো সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে, যেটা ক্লাসের প্রথম দিকে আমরা পড়ছি। তো এখন ওই যোজ্যতা ইলেকট্রন থেকে যোজনী কিভাবে বের করবো? তো যোজ্যতা ইলেকট্রন যদি 1 থেকে 4 থাকে, মানে সর্বশেষ কক্ষপথে যদি 1 থেকে 4টা ইলেকট্রন, 1 2 বা 3 4 এরকম যে কোনো সংখ্যার ইলেকট্রন যদি থাকে, সেক্ষেত্রে ওইটি হচ্ছে তাদের যোজনী। তো সেক্ষেত্রে আমরা কি দেখছিলাম? হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, তার মানে ওর যোজনী 1। তারপর হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন না তো সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 1, তার মানে সোডিয়ামের যোজনী 1। বাট 4-এর থেকে বেশি হলে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন যদি 4-এর থেকে বেশি হয়, সেক্ষেত্রে কিভাবে হিসাব করব? যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 4 থেকে বেশি হলে ওই মৌলের যোজনী হচ্ছে 8 মাইনাস যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তো কোনো মৌলের ক্ষেত্রে যদি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যদি 4 থেকে বেশি হয় বা যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা 4 থেকে বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে 8 থেকে ওই যোজ্যতা ইলেকট্রনটা বিয়োগ করলেই আমরা হচ্ছে ওইটা পেয়ে যাব। ওকে, আশা করি এতটুকু বুঝছো। ওকে, তারপর হচ্ছে এখন হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী নির্ণয়, এইটা একটু পড়তে হবে। ওকে, এরপর হচ্ছে যোজনী বা যোজ্যতার, এটা হচ্ছে সর্বশেষ টপিক, মেবি সর্বশেষ না, আরো একটা টপিক আছে ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী নির্ণয়। এই আমি কি কলম নিয়ে আসছি? আমার ল্যাপটপের পেন নিয়ে আসছি, দাঁড়াও, আসল কলম নিয়ে আমার। ওকে ওকে, ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী নির্ণয়, এইটা কিভাবে করব? চল আমরা উদাহরণ দিয়ে বুঝি। ওকে, আমার পেন কোথায়? পেন। ওকে, তো প্রথম হচ্ছে অক্সিজেনের কথা চিন্তা করি। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তো ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? 1s2 2s2 2p কত? এই আমার কলম ভেঙে গেছে, হায় রে, কলম ভেঙে গেছে।
সো স্যাড, দেখো তোমাদের পড়াইতে যাই আমার কলম ভেঙে গেছে। আচ্ছা আমি হাত দিয়ে লিখি। কত তো কয়টা হলো 1 2 বাকি আছে কয়টা 4টা ইলেকট্রন বাকি আছে এবং এখানে এটার ধারণ ক্ষমতা কত 6 সো 4 আমরা ইজিলি দিতে পারি। তো এখন হচ্ছে এই বক্সে কিভাবে বসাতে হয় তো আমরা সবাই জানি, আবার একটু দেখি। তো 1s2 1s কক্ষপথ কোনটা এইটা, তো এখানে ইলেকট্রনটা বসাই, একটা ইলেকট্রন এইভাবে বসাই এবং দ্বিতীয় ইলেকট্রনটা এইভাবে বসাতে হয়। আমরা এটা সবাই জানি, তোমরা জানো, তোমরা তো আমার চেয়ে বেশি স্মার্ট, আমি তো জানি। ওকে, তারপর হচ্ছে 2s কক্ষপথ কোনটা এইটা, 2s কক্ষপথ হচ্ছে এইটা। এখানে ইলেকট্রন দুইটা কিভাবে বসাবো এই যে। ওকে, এখন দেখো 2p, এই যে হচ্ছে 2p, এই যে কক্ষপথ এইটা সাবশেল উপশক্তি স্তর এইটা। তো এইখানে ইলেকট্রনটা কিভাবে বসাবো, 4টা ইলেকট্রন আছে, প্রথমে হচ্ছে এই যে এইভাবে বসাই যাও। এটা কেন হয় এটা বলছি তোমাদেরকে, আরো একবার বলি যে হচ্ছে ইলেকট্রনের স্পিন আছে, ইলেকট্রনের স্পিন বলে একটা জিনিস আছে, এটা তোমাদের বইয়ে নাই, ইন্টারমিডিয়েট আছে। তো প্রথম হচ্ছে এই যে কোনো এক ধরনের স্পিনে প্রবেশ করে, তারপর হচ্ছে অপোজিট স্পিনে প্রবেশ করে। এতটুকু জেনে রাখো, এতটুকু জানার দরকার নেই, জাস্ট জেনে রাখো প্রথমে একভাবে প্রবেশ করে বা প্রথমে এক স্পিনে প্রবেশ করে, তারপর হচ্ছে ভিন্ন স্পিনে প্রবেশ করে। তো ইলেকট্রন 3টা বসাইলাম, বাকি আছে কয়টা, একটা। তো এই ইলেকট্রনটা এইভাবে বসাইলাম। দেখো এখন এই যে সর্বশেষ কক্ষপথে এই জায়গায় কয়টা শেল ফাঁকা আছে, 2টা শেল ফাঁকা আছে, বা 2টা বেজোড় ইলেকট্রনের কথা বলছিলাম না, 2টা বিজোড় ইলেকট্রনের কথা বলছি। এই 2টা বিজোড় ইলেকট্রন আরো 2টা ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে এর যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আশা করি এতটুকু বুঝছো। ওকে হিরেজ করি এটা। এরপর হচ্ছে আরেকটা দেখবো, সেটা হচ্ছে সোডিয়াম। ওকে, হাত দিয়ে লিখতে হবে, আমার পেন নষ্ট হয়ে গেছে। ওকে, তো এরপর হচ্ছে সোডিয়াম কত, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 বা 11। তো এখন হচ্ছে ইলেকট্রন বিন্যাস করি আস্তে আস্তে। 1s2 2s2 2p 6 কয়টা হয়েছে দেখি, 6 7 8 9 10, 10টা হয়েছে। এখন আরো একটা কক্ষপথ লাগবে, এখানে ধরবে না, সেটা এখানে লিখি 3s এ কয়টা ইলেকট্রন বাকি আছে, একটা ইলেকট্রন বাকি আছে। তো একটা ইলেকট্রন 3s1। আশা করি এতটুকু বুঝছি। ইলেকট্রন বিন্যাস তোমরা সবাই পারো। ইলেকট্রন বিন্যাস যদি না পারো তুমি কিন্তু খুবই ডেঞ্জার জোনে আসো। সো ইলেকট্রন বিন্যাস এইখানে যেটা লিখছি, এটা যদি আমার লেখার আগে তোমার মাথায় যদি না এসে থাকে, তাহলে কিন্তু ভাই তোমার অবস্থা কিন্তু খারাপ। তো তাড়াতাড়ি ইলেকট্রন বিন্যাস আগে শিখো। ওকে, তারপর এখন হচ্ছে আমরা বক্সে বসাবো। কিভাবে বক্সে বসাবো, প্রথমে 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন এইভাবে বসাইলাম, 2টা ইলেকট্রন। তারপর হচ্ছে 2s কোনটা এইটা, 2s ইলেকট্রন 2টা এইভাবে বসাইলাম। তারপর হচ্ছে 2p তে 6টা ইলেকট্রন আছে, তো প্রথমে এইভাবে 3টা ইলেকট্রন বসাইলাম। তারপর হচ্ছে অপোজিট স্পিন বা বিপরীত স্পিনে প্রবেশ করবে ইলেকট্রনগুলো, এই যে বসাইলাম। তো কয়টা ইলেকট্রন বাকি আছে, একটা ইলেকট্রন বাকি আছে, এই যে একটা ইলেকট্রন বাকি আছে, একটা ইলেকট্রন দিলাম। দেখো এখন সর্বশেষ এই যে উপশক্তি স্তর, সর্বশেষ কক্ষপথে কয়টা বিজোড় ইলেকট্রন আছে, একটা বিজোড় ইলেকট্রন আছে। ও হচ্ছে ইলেকট্রনটা ছেড়ে দিয়ে বন্ধন তৈরি করতে পারে। তো আশা করি এতটুকু বুঝছো তোমরা বাচ্চা কাচ্চারা। ওকে, তারপর হচ্ছে সর্বশেষ টপিকে আমরা চলে যাই। ওকে, এখানে লেখা আছে যে কোনো মৌলের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে যোজনী বা যোজ্যতা বলে। সর্বশেষ কক্ষপথে কয়টা বিজোড় ইলেকট্রন আছে, সর্বশেষ কক্ষপথে একটা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে সোডিয়ামের যোজনী 1। এইটি এতক্ষণ পর্যন্ত বুঝাইছি। আমার পেন ভাঙার কষ্ট আমি ভুলতে পারতেছি না। আমার 10ms থেকে গিফট দিয়েছিল এই পেনটা, এটা ভেঙে গেছে তোমাদের পড়াইতে যাই, সো স্যাড। ওকে, এরপরে কি আছে, এই এক জিনিস 2বার কেন। ওকে, তো এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। এইটা হচ্ছে আমি যখন ক্লাস 9 বা 10 ছিলাম, তখন হচ্ছে আমাকে এক ভাইয়া প্রাইভেট পড়াইতো, আমার টিউটর ছিল। তো উনি হচ্ছে বরিশাল ভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তো, জোস পড়াইতো আমাকে। তো উনি হচ্ছে এটা লিখে দিয়েছিল যোজনীর এই ছকটা, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে একযোজী মৌল কোনটা, দ্বিযোজী মৌল কোনটা, ত্রিযোজী মৌল, চতুর্যোজী, পঞ্চযোজী। তারপর হচ্ছে পরিবর্তনশীল যোজনী আছে, কোনো মৌলের যোজনী কখনো হচ্ছে কিছু আছে না, মানুষ ক্যারেক্টারলেস, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণ প্রকাশ করে। আমি কিন্তু এরকম না, আমি অনেক ভালো ছেলে। যাই হোক, তো এই যে গায়ের রং, গিরগিটির মতো রং পরিবর্তন করতে পারে, এরকম কিছু মৌল আছে, যেমন সালফারের অনেকগুলো যোজনী প্রকাশ করে। তারপর Hg, তারপর হচ্ছে Fe, এদের যোজনী বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। তারপর নাইট্রোজেনের ক্ষেত্রে যোজনী বিভিন্ন রকম হয়। তারপর তো কিছুই নেই। ওকে, এইটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো। এইটা একেবারে তোমরা অনেকেই এখন মনে করে যে ভাইয়া মুখস্থ করতে কেন বলে। ভাই এইখানে আমি তোমাকে যোজনী বুঝাই দিছি, একেবারে ভালোভাবে যোজনী বুঝাই দিছি। তো এখন যদি তুমি বলো যে ভাই মুখস্থ করতে কেন বলেন, এটাকে আমি বুঝাইলাম যে যোজনী কিভাবে আসলো, যোজনী কিভাবে কাজ করে, এভরিথিং সবকিছু তোমাকে বুঝাই দিলাম। তারপরে এখন যদি বলতেছি মুখস্থ করে, তারপর যদি বলো যে আমাদের ওই স্যার বলছে মুখস্থ করার দরকার নেই, ভাই মুখস্থ না করলে তুমি কি করবা? প্রত্যেকবার তুমি যখন নতুন বিক্রিয়া লিখতে যাবে, রাসায়নিক বিক্রিয়া, বিশাল রাসায়নিক বিক্রিয়া লেখা লাগবে, তখন
তখন কি প্রত্যেকবার তুমি ইলেকট্রন বিন্যাস করে তারপর যোজনী বের করবা? এটা কি পসিবল? তখন মাথায় ইনস্ট্যান্ট আসা লাগবে, নাহলে কিন্তু বড় ধরনের মারা খাওয়া ভাই। আমি জানি এই প্রবলেমগুলো ফেস করছি, এই জন্য বললাম। যদি নিতে চাও সাজেশন নিতে পারো বড় ভাইয়ের কাছ থেকে, আর যদি না নাও এটা তোমাদের পার্সোনাল ম্যাটার। ওকে, এখানে আর একটা ছক দিয়ে দিয়েছি যে ওইখান থেকে যদি না বুঝো তাহলে হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে যোজনী আসছে সবগুলো এরকম আছে। তো তোমরা হচ্ছে বাসায় একটা তোমাদের টাস্ক, হোম টাস্ক, এটা হচ্ছে এই যে ইলেকট্রন বিন্যাস প্রথমে হচ্ছে এগুলা ঢেকে রাখবা, তারপর হচ্ছে এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর এই যে ইলেকট্রন বিন্যাসগুলো ভাই ক্লাস হচ্ছে এইমাত্র আমার রুমে হচ্ছে আমার বড় ভাই আসছে, সে খাওয়াবে কি যেন, এই জন্য হচ্ছে খাওয়ার কথাবার্তা চলছে। আচ্ছা আচ্ছা ভাই যাচ্ছি, জাস্ট 5 মিনিট শেষ করে এটা। ও আচ্ছা ভাই, অনেক ভাই দেবে। আচ্ছা যাই হোক, তো এইটা হচ্ছে প্রথমে হচ্ছে এই যে মৌলগুলো আছে, মৌলগুলো হচ্ছে খাতায় লিখবা, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস করবা নিজে। ইলেকট্রন আমি তো দেখাই দিচ্ছি, আমি কিন্তু 2-3টা দেখাইছি। তো ইলেকট্রন বিন্যাস করার পর তারপর হচ্ছে এখান থেকে যোজনী বের করবা। যোজনী বের করার পর একেবারে মুখস্থ ঠুটুস্থ কণ্ঠস্থ করে ফেলবা। এইটা হচ্ছে তোমাদের টাস্ক। ওকে, এরপর কি? এরপর হচ্ছে সর্বশেষ টপিক মেবি যৌগমূলক বার। ও আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের ক্লাসের 8-এর বই দেওয়া ছিল। তো এইটা যারা ফাঁকিবাজি করে আসছো তাদের জন্য এইটা তোমাদের 8-এর বই, এইটা ভালোভাবে দেওয়া ছিল তোমাদের। এইটি কিন্তু এগুলো ভালোভাবে বোঝানো হয়েছে, কিন্তু তোমরা জানি তোমরা ম্যাক্সিমাম পড়ো নাই, কারণ আমি যখন এটি ছিলাম আমি নিজেও পড়ি না, তো আমি জানি তোমরা কেউই পড়ো না এইটিগুলো। আচ্ছা, এরপর হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যৌগমূলক বা রেডিক্যাল। আচ্ছা না কেন, আচ্ছা যৌগমূলক বা রেডিক্যালস। তো মৌলের ক্ষেত্রে কি বলছি, যে কতগুলো মৌল ইলেকট্রন ছেড়ে দিয়ে বন্ধন গঠন করে। এক্ষেত্রে কতগুলো মৌল একসাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করার পর ওদের আবার হাত ফাঁকা থাকে। ধরো আমার 5-7টা হাত আছে, আমি 5-7টা হাত দিয়ে আরো কয়েকজনকে ধরলাম, ধরার পর আমরা যে বন্ডিংটা গঠন করলাম ওইখানে দেখা গেল কিছু হাত ফাঁকা আছে বা কিছু ইলেকট্রন, বেজোড় ইলেকট্রন আছে যারা হচ্ছে আরো নতুন কারোর সাথে বন্ধন তৈরি করতে পারবে। তো এইরকম কেসে এগুলোকে বলা হয়ে থাকে যৌগমূলক বা রেডিক্যাল। তো এইটাই বইতে লেখা আছে যে কোনো মৌলের একাধিক পরমাণু একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সহ একটি মৌলের আয়নের মতো আচরণ করে তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বা রেডিক্যাল বলা হয় থাকে। সোডিয়ামের ক্ষেত্রে কি বলছিলাম, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন যখন ছেড়ে দেয় তখন সেটা কিসে পরিণত হয়? Na+ বা সোডিয়াম প্লাসে পরিণত হয়। যৌগমূলকের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, যে অনেকগুলো পরমাণু একসাথে মিলিত হওয়ার পরও ওদের ইলেকট্রন ফাঁকা থাকে বা আরো বন্ধন তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে সেই কেসে এগুলোকে বলা হয় থাকে যৌগমূলক বা রেডিক্যাল। ব্যাপারটা কিরকম, এই যে দেখো যৌগমূলকের 4টা দেওয়া আছে, অ্যামোনিয়াম, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে বন্ধন তৈরি করার পরও একটা হাত ফাঁকা আছে। সো এক্ষেত্রে একটা ইলেকট্রন, এই যে কি বলে, একটা ইলেকট্রনও ছেড়ে দিচ্ছে বা একটা ইলেকট্রন কম আছে, এই জন্য NH4+, এই যে অ্যামোনিয়াম, এইটা হচ্ছে যৌগমূলক বা রেডিক্যাল। এই ছকটা একেবারে পুরোপুরি মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করে ফেলবা। এখানে চার্জ কত, চার্জ বা আধান হচ্ছে +1 এবং এর যোজনী হচ্ছে 1। তো যৌগমূলক বা রেডিক্যাল এটার যোজনী মুখস্থ করা একটু সহজ, বিকজ এইটার চার্জটাই, এই যে চার্জটাই হচ্ছে এটার যোজনী নির্দেশ করে। দেখো সালফেট আয়নের কথা চিন্তা করো, SO4 2- মানে এটা চার্জ কত, -2 এবং এর যোজনী হচ্ছে 2। তো এগুলো হচ্ছে পুরো ছকটা একেবারে মুখস্থ করে ফেলবা, কারণ ফিউচারে যখন রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন পড়বা তখন তোমাদের অনেক কাজে লাগবে। তো এই হচ্ছে আজকের ক্লাস, যোজনী, যোজ্যতা, যৌগমূলক, ফার্স্ট ক্লাস। এটা রাসায়নিক বন্ধন না, হ্যাঁ রাসায়নিক বন্ধন অর্থাৎ লাস্ট ক্লাস না। তো আশা করি যতটুকু বুঝাইছি ভালোভাবে বুঝছো। যদি কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি কমেন্টে জানাবা, আর যদি ক্লাসের ভিতর কোনো ভুল থাকে সেটাও জানাবা। আমি এরকম না যে আমার ভুলের কথা বললে আমি খেপে উঠবো, আমি মানে এটা বলতেই পারো, ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল করে। সো এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসের শেষে কোনো মোটিভেশন দিব না, ক্লাসের একেবারে লাস্টের মানে অধ্যায়ের শেষে একেবারে লাস্ট ক্লাসে দেব। তো এই হচ্ছে আজকের ক্লাস, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।